This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। হানি ট্র্যাপের শিকার হয়ে কি পাকিস্তানের হয়ে চর বৃত্তি করেছে তুফেল, মানে যাকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে। কারণ পাক চর তুফেল সম্পর্কে একাধিক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে, কিন্তু কেন এই হানি ট্র্যাপের তথ্য খাড়া করা হচ্ছে জানাবেন আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী রক্তিম। রক্তিম, এই হানি ট্র্যাপের তথ্য কোথা থেকে জোরালো হচ্ছে, কি কারণে? দেখো, তুফেলকে ইউপি এটিএস গ্রেফতার করার পর তদন্তে এবং জেরায় কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য মিলছে। সেই তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে তুফেল কিন্তু পাকিস্তানের হানি ট্র্যাপে জড়িয়ে পড়েছিলেন। পাকিস্তানের ফয়সালাবাদের একজন মহিলা যার নাম নাফিসা, সেই নাফিসার সঙ্গে কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল তুফেলের। শুধু তাই নয়, তুফেল কিন্তু তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত এবং এই নাফিসার স্বামী কিন্তু পাকিস্তানি আর্মিতে কর্মরত। তুফেল এই নাফিসার সঙ্গে যোগাযোগটা এমন জায়গায় ছিল, তার সঙ্গে কিন্তু ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার সংক্রান্ত যাবতীয় তথ্য সে পাচার করত। শুধু তাই নয়, তাদের এই যোগসূত্র এবং তাদের যে এই একাত্মতা, তা সেই কোন জায়গায় পৌঁছেছিল তার কারণ একটা দুটো কিন্তু এর মধ্যে নাফিসাকে তুফেল দুবার উপহার পাঠায়। প্রথমবার সে পাঠায় হচ্ছে নেপালের পথ দিয়ে, দ্বিতীয়বার সে পাঠায় হচ্ছে পাঞ্জাবের পথ দিয়ে। এবং এর ফলে তারপরে নাফিসা এই তুফেল নাফিসাকে যেটা জানা যাচ্ছে যে তুফেলকে কিন্তু নাফিসা তেহরিকে লাব্বাইকের যিনি প্রধান মৌলানা শাহ রিজভির সাথে তার পরিচয় করে দিয়েছিলেন এই নাফিসা। এবং তারপর তুফেলের সঙ্গে রিজভির বেশ কিছু ভিডিও পেয়েছে তদন্তকারী অফিসাররা, এবং তার পরবর্তীকালে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং প্রায় পাকিস্তানের 600খানা নাম্বার তুফেলের মোবাইল থেকে পেয়েছে তদন্তকারী অফিসাররা, এমনটাই জানা যাচ্ছে। এবং এই গোটা ঘটনাটার অর্থাৎ তুফেলের সঙ্গে পাকিস্তানের যোগের যদি মাস্টার মাইন্ড কেউ থাকে, সে হচ্ছে নাফিসা। আর নাফিসার হানি ট্র্যাপে জড়িয়ে কিন্তু তুফেল যাবতীয় অভ্যন্তরীণ তথ্য পাঠিয়ে দিয়েছিল পাকিস্তানে, এমনটাই গোয়েন্দা সূত্রে খবর। একদম রক্তিম, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তার মোবাইল থেকে পাওয়া গিয়েছে। হ্যাঁ, 600খানা পাকিস্তানের নাম্বার পাওয়া গিয়েছে, তার পাশাপাশি আমাদের দেশের গুরুত্বপূর্ণ জায়গার ছবি পাওয়া গিয়েছে। সেই সমস্ত ছবি সে পাচার করেছে এরকমই জানা গিয়েছে, যেমন লালকেল্লার ছবি, যেমন জ্ঞানবাপীর ছবি, যেমন জামা মসজিদের ছবি, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনের ছবি তার মোবাইল থেকে উদ্ধার করা হয়েছে। বেশ কিছু ভিডিও উদ্ধার করা হয়েছে। এবং তার পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে নাফিসা সে তেহরিকে যে সংগঠন রয়েছে TEL, সেই তেহরিকে লাব্বাইকের প্রধানের সঙ্গে যোগাযোগ করা হয়। এবং তেহরিকে লাব্বাইকের প্রধানের সঙ্গে যোগাযোগ হওয়ার পশ্চাৎ সেই জঙ্গি সংগঠন, সেই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেরও সদস্য ছিল এই তুফেল। এই তুফেলকেই এখন গ্রিল করা হচ্ছে, এই তুফেলকেই এখন জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা করছেন গোয়েন্দারা। তবে তুফেল তো এক নয়, আরো এক পাক চোর গ্রেফতার করা হয়েছে। দিল্লি থেকে হারুন নামে এক পাক চোরকে গ্রেফতার করে ইউপি এটিএস। পাক দূতাবাসের অফিসার মোজাম্মেল হোসেনের সঙ্গে যোগাযোগ ছিল এই হারুনের। মোজাম্মেলকে ইতিমধ্যেই পাকিস্তান ফেরত পাঠিয়েছে। আর পাক গুপ্তচর সংস্থা ISR হয়ে কাজ করত এই হারুন। দিল্লিতে পাক দূতাবাসের কাছ থেকে হারুনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড। হারুন মোবাইল ফোন থেকে একাধিক ব্যাংক অ্যাকাউন্টের তথ্য মিলেছে খবর সূত্রে। এবার একটুখানি বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখি, কারণ ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে শীঘ্রই হয়তো ইস্তফা দিতে পারেন মোহাম্মদ ইউনূস, কারণ তার ইস্তফা পত্র পর্যন্ত লেখা হয়ে গিয়েছিল। পদত্যাগপত্র লিখে উপদেষ্টার সঙ্গে বৈঠকও করেন এবং সেই বৈঠকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশও করেন মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাথায় অন্য কাউকে বসানো হোক, দেশের বর্তমান পরিস্থিতিতে দায়িত্বে থাকা সম্ভব নয় জানিয়েছেন ইউনূস। ঘরের মধ্যে যথেষ্ট চাপে রয়েছে মোহাম্মদ ইউনূস। সেনা প্রধান ওয়াকারুজ্জামান ইতিমধ্যেই নির্বাচনের ঘোষণার কথা বলে দিয়েছে, নির্বাচন ঘোষণা করতে হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকেও চাপ দেওয়া হচ্ছে।
মোহাম্মদ ইউনূস তিনি বলছেন তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে থাকতে পারবেন না, কারণ ইতিমধ্যে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলো একমতে নেই এবং আন্দোলনের জন্য সে কিছুতেই থাকতে পারছে না। হয়তো তার ইস্তফা দেওয়ার সময়ের অপেক্ষা বলেই অনেকে আলোচনা করতে শুরু করে দিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তন্ময়। এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট চাপে ইউনূস, এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তার ভবিষ্যৎ কি এবং তার পাশাপাশি বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে? দেখো, জল্পনা যেটা হয়েছে সেই জল্পনা অনুযায়ী ইউনূস তদারকি সরকারের প্রধান হিসেবে তিনি পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন এবং ইচ্ছে প্রকাশ করে তিনি কতগুলো কারণও জানিয়েছেন, যেটা নাহিদ ইসলাম বলেছিলেন যে আমি দেখে এসেছি, কথা বলে এসেছি যমুনা ভবনে গিয়ে, যেখানে তদারকি সরকারের প্রধান রয়েছেন, ইউনূস রয়েছেন যেখানে। তার বক্তব্য যে এখানে রাজনৈতিক দলগুলো তারা ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না, এক। দুই, যে অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্থিরতা নিয়ে কখনো সঠিকভাবে কাজ করা যায় না। তিন, যারা পাশাপাশি রয়েছে, যারা তদারকি সরকারে রয়েছে, বিভিন্ন কমিটিতে রয়েছে এবং অন্যান্য জায়গায় যে সমস্ত উইংস গুলো দেশের বিভিন্ন কাজে ব্যবহৃত হয় বা যেসব উইংস গুলো দেশের কাজের নানান ক্ষেত্রে সাহায্য করে, সেই জায়গা থেকে অসহযোগিতা আসছে, তাই শীঘ্রই ইস্তফা দেবেন তিনি। এই জল্পনার পর কিন্তু সেটা বাইরে এসে বলেন এই তদারকি সরকারের একজন এবং হচ্ছে যে নতুন যে দল তৈরি হয়েছে, নাগরিক যে কমিটি তৈরি হয়েছে তার নাহিদ ইসলাম। তারপরে কিন্তু আবার অন্যদিক থেকে আরেকটা বক্তব্য হচ্ছে যে না, উনি পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেননি, এটা ঠিক নয়। অন্তর্বর্তী সরকারের মাথায় কাউকে বসানো, সেই মন্তব্য উঠে এসছে। সব মিলিয়ে দেশের যে বর্তমান পরিস্থিতি, সেই বর্তমান পরিস্থিতিতে দায়িত্বে থাকা সম্ভব নয় এমন কোট আনকোট বক্তব্য ইউনূসের বাইরে আসার পরে কিন্তু গোটা দেশ জুড়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে। মাথায় রাখতে হবে বিএনপি একদিকে আন্দোলন করছে, তারা ভোট চাইছে, অন্যদিকে ওয়াকারুজ্জামান যিনি বাংলাদেশের আর্মি চিফ, তিনি যেটা জানিয়ে দিয়েছেন পরিষ্কার করে ডিসেম্বরের মধ্যে ভোট করতে হবে, ভোট করে নতুন যে গণতান্ত্রিক সরকার তার হাতে ক্ষমতা দিতে হবে, সেই সরকার যা যা সিদ্ধান্ত নেবে, সেনাবাহিনীর ভিতরে নাক গলানো যাবে না তদারকি সরকারের। সব মিলিয়ে ঘরে বাইরে এরকম একটা সমস্যা, তার সঙ্গে তো জিনিসপত্রের দাম বৃদ্ধি থেকে শুরু করে ভিতরে যে অরাজকতা চলছে, সবটা নিয়ে কিন্তু এই মুহূর্তে ইউনূস দায়িত্ব ছেড়ে দিতে পারেন বা পালিয়ে যেতে পারেন বা তিনি অব্যাহতি নিতে পারেন, নানান মত উঠে আসছে। একদম সেদিকে আমাদেরও নজর থাকবে। তবে আমরা এই নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রের সঙ্গে, তিনি কি বলছেন শোনা যাক। ইউনূসের প্রশ্ন হচ্ছে যে মাইক্রো ফাইন্যান্সিং একটা জিনিস, তার সঙ্গে আরও অনেক কিছু জড়িয়ে আছে। আর এই রকম একটা বাংলাদেশের মতো একটা কমপ্লিকেটেড যে রাষ্ট্র, তাকে কিন্তু সামলানো অনেক 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 বেশি সেখানে গভীরতা দরকার হয়। এই ধরনের যারা আসে তাদের মধ্যে কোনো রকমভাবে তাদের না আছে অভিজ্ঞতা যে ইন্ডিয়ার সঙ্গে আমার সম্পর্কটা ভালো রাখলে আমরা ভালো থাকবো, ইন্ডিয়াও ভালো থাকবে। কিন্তু না, সে কী করলো যে আমাদের যে 7 সিস্টার চিকেন নয়, তারপরে চিকেন নেক কিংবা শিলিগুড়ি করিডোর যেটাকে আমরা বলি, সেই নিয়ে তিনি শুরু করলেন চায়নার সঙ্গে তার মতামত দিয়ে করতে। এই পরিস্থিতিতে একটা জিনিস মানতে হবে যে এই পরিস্থিতিটা কিন্তু অত্যন্ত আনস্টেবল পরিস্থিতি, যেটা একটা দেশের জন্য অত্যন্ত খারাপ। অর্থাৎ ইউনূসের পদত্যাগের গুঞ্জন ঘিরে এই মুহূর্তে তোলপাড় বাংলাদেশে। পদত্যাগ নিয়ে ভাবনা চিন্তা করছে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টাও, এমনটাই দাবি বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের। ইউনূসের ভাবনা নিয়ে গুঞ্জন শোনার পরে বৃহস্পতিবার তার বাসভবন যমুনায় গিয়ে দেখা করেছিলেন নাহিদ। সেখান থেকে বেরিয়ে তিনি সংবাদ মাধ্যমকে জানান পদত্যাগের কথা ভাবছেন ইউনূস। নাহিদের দাবি, দেশের বর্তমান পরিস্থিতিতে আশাহত ইউনূস। তাহলে এখন প্রশ্ন উঠছে যে সেনা প্রধানের পক্ষ থেকে যে চাপ দেওয়া হয়েছে, মূলত সেনার পক্ষ থেকে যে চাপ দেওয়া হয়েছে, তার জন্যই কি দেশ ছাড়া ছক কষছেন এই মুহূর্তে ইউনূস? মানে শুধুমাত্র পদত্যাগ নয়, তিনি দেশ ছেড়েও চলে যেতে পারেন। তাহলে কি ফের সেনা অভ্যুত্থানের পথে হাঁটতে চলেছে বাংলাদেশ? ইউনূসের সঙ্গে সংঘাত বাড়ছে বাংলাদেশের সেনা প্রধানের। ইতিমধ্যে ইউনূসকে কড়া বার্তা দিয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান। দ্রুত নির্বাচন করাতে ইউনূসকে বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে দেওয়া হয়েছে সেনাবাহিনীতে হস্তক্ষেপ না করার কঠোর বার্তাও। হাসিনা দেশ ছাড়লেও সেনার দায়িত্বে তাঁরই আত্মীয় ওয়াকারুজ্জামান রয়েছেন। সেনার উপর জামানের একচ্ছত্র কর্তৃত্বই কি ভয় ধরাচ্ছে কোথাও ইউনূসকে? সেনার হাতে বন্দী হওয়ার ভয় পাচ্ছেন ইউনূস, সেই কারণে কি তিনি দেশ ছাড়তে পারেন? এই জল্পনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে শুধুমাত্র তো সেনা প্রধান নন, বিএনপির পক্ষ থেকেও চাপ দেওয়া হচ্ছে ইউনূসের উপর। ডিসেম্বরের মধ্যে ভোট চেয়ে ইউনূসের উপর আরো চাপ বাড়ানো বিএনপি। চলতি বছরের মধ্যে ভোট না হলে
সমর্থন তুলে নেবার হুঁশিয়ারি খালেদার দলে। কবে ভোট জানতে বৈঠকের জন্য সময় চাওয়া হয়েছে ইউনূসের কাছে। যদিও এখনো পর্যন্ত বিএনপিকে সময় দেয়নি ইউনূসের অফিস। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের কাজে মানুষের মনে সন্দেহ তৈরি হচ্ছে। অভিযোগ খালেদা জিয়ার দলের। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টাকে অপসারণের দাবি তুলেছে বিএনপি। অর্থাৎ এক কথায় এটা বলা যেতেই পারে যে প্রবল চাপে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এবার সরাসরি ইউনূসের অন্তর্বর্তী সরকারের দিকে তীব্র আক্রমণ করছে বিএনপি। নিরপেক্ষ না থেকে রাজনীতিতে জড়াচ্ছেন ইউনূসের 3 উপদেষ্টা। অপসারণের দাবি করছেন তাদের খালেদা জিয়ার দলে। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অপসারণের দাবি করছে বিএনপি নেতৃত্ব। যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ, তাই মাথা ভারী উপদেষ্টা পরিষদের কোনো প্রয়োজন নেই বলে মত বিএনপির। ডিসেম্বরের মধ্যে ভোট ঘোষণা না করলে ইউনূস সরকারের সঙ্গে সহযোগিতার সম্পর্ক বজায় রাখা কঠিন হবে, হুঁশিয়ারি খালেদা জিয়ার দলের। একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। নিজের বিভাজনমূলক শব্দচয়নের জন্য দুঃখিত উপদেষ্টা মাহফুজ আলম। আগের যে কোনো বক্তব্য ও শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত বলে প্রতিক্রিয়া দিয়েছেন। পদত্যাগের দাবির মুখে কথা বলছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সরকারে আর একদিন থাকলে অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মাহফুজ আলম। দেখুন, বাংলাদেশের স্বাধীনতার জন্য যে ভারতের অবদান রয়েছে তা তো কেউ ভুলতে চায় না, কিন্তু বাংলাদেশিরা কি কোথাও ভুলতে চায়? যে কারণে বাংলাদেশের বেশ কয়েকজন রাষ্ট্রনায়কের পক্ষ থেকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। ৭১-এর যুদ্ধে ভারতের অবদান ভোলা উচিত নয় বাংলাদেশের, মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 65 की स्थापना के बाद 1971 के हम पर थोपे गए युद्ध में बीएसएफ के जवानों ने जो वीरता दिखाई, जो योगदान दिया, उसको ना भारत कभी भूल सकता है, ना कभी बांग्लादेश ने भूलना चाहिए। बांग्लादेश के सृजन में बीएसएफ की बहुत बड़ी भूमिका रही और अन्याय के खिलाफ लड़ने में बीएसएफ कितनी बहादुरी के साथ मोर्चा ले सकती है, इसका एक बहुत उत्कृष्ट उदाहरण 71 की लड़ाई में सेना के साथ कंधे से कंधा मिलाकर अपनी भूमिका निभाई तब सामने आया। দেখুন, বাংলাদেশে আবার যে পরিস্থিতি তৈরি হতে চলেছে তার জন্য আমাদের দেশের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যেমন মালদার বাংলাদেশ সীমান্ত এলাকা যা রয়েছে সেখানে বেশ কিছু জায়গায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে পুলিশ প্রশাসন। মালদা 172 কিলোমিটার জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা। ভারত বাংলাদেশ সীমান্তের পাশাপাশি বিহার ঝাড়খণ্ড সীমানা এলাকাতেও ড্রোন ওড়ানোর উপর বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। স্পর্শকাতর এলাকাতে ওড়ানো যাবে না ড্রোন। এ নিয়ে মালদা জেলা পুলিশ প্রশাসনের তরফে ইউটিউবার, ফটোগ্রাফারদের স্পষ্ট বার্তা দেওয়া হয়। কিছু একদম ব্যান আছে, কিছু পারমিশন নিতে হবে। এর জন্য আমরা সবাইকে বলছি কি ড্রোন যে যার যার কাছে আছে ওনাকে আমরা অবগত করাচ্ছি কি কি রুলস আছে, কি গাইডলাইন্স আছে, আর কিছু রেস্ট্রিক্টেড এরিয়াজ আছে, বর্ডার এরিয়া আছে, ওখানে আমরা সবাই যে লোকালস আছে, গ্রামে আছে, আর যে আমরা জানি যার কাছে ড্রোন আছে ওনাকে আমরা ইনফর্ম করছি কি আপনারা এই ড্রোনকে বিনা পারমিশন নিয়ে আপনারা ইউজ করবেন না। এখন তো সব জায়গায় ড্রোন উঠছে, এখন এটা লিগাল ইনলিগালের জন্য প্রশাসন থেকে আমাদেরকে আপাতত উড়ানোর আগে পারমিশন নিতে বলেছে। তো
আমরা এটাতে রাজিও আছি, যেহেতু আমাদের দেশের ব্যাপার আছে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH